হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্প এডগার অ্যালান পোর সাম ওয়ার্ডস উইথ মামি অবলম্বনে মমির সাথে কিছু কথা। এডগার অ্যালান পো একজন মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচক এবং আমেরিকার রোমান্স আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই প্রতিভাবান সাহিত্যিকের সারা জীবন কাটে নানা রকম যন্ত্রণা, আর্থিক দৈন্যদশা ও মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে। 20 বছর বয়স হবার আগে তিনি লেখালেখি শুরু করেন এবং তখনই তার কিছু কিছু রচনা প্রকাশিত হয়। 1849 সালে পো রহস্যজনকভাবে মৃত্যু মুখে পতিত হন। জীবদ্দশায় একদিকে তিনি অসংযমী জীবনযাপন করেছেন, জুয়া খেলেছেন, অসুস্থ হয়েছেন, মাদকদ্রব্য সেবন করেছেন। মৃত্যুর 1 বছর পূর্বে ঘুমের বড়ি খেয়ে একবার আত্মহত্যারও প্রয়াস পান। অন্যদিকে এত সবের মধ্যেও কয়েকটি গভীর আবেদনময় কবিতা ও ব্যতিক্রমধর্মী ছোট গল্প রচনা করে শুধু আমেরিকান সাহিত্য ভুবনে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজের জন্য একটি গৌরবমণ্ডিত স্থায়ী আসন করে নিয়েছেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি। আজকের গল্প মমির সাথে কিছু কথা। গতকাল সন্ধ্যার সেমিনারটাতে থাকা আমার জন্য যার পড়নাই কঠিন ছিল। তন্দ্রার সাথে সাথে প্রচণ্ড রকম বিরক্তিকর মাথা ব্যথায় চোখে অন্ধকার দেখছিলাম। তাই বাইরে গিয়ে অযথা সময় নষ্ট করার চেয়ে রাতে হালকা খেয়ে একটা কড়া ঘুম দেওয়াটাই আমার কাছে কেন জানি ভালো মনে হচ্ছিল। রাতের একটা হালকা খাবার হলেই চলে আমার। খাবারের পাতে ওয়েলস র্যাবিট আমার খুব পছন্দ, কিন্তু এক লহমায় 1 পাউন্ড পেটে চালান করে দেওয়া আমার জন্য ভালো নয় মোটেও। সত্যি বলছি, আমার 2টো সাবড়ে দিতেও কোনো আপত্তি নেই। 2টো থেকে 3টেতেও কার কি আসে যায়, পার্থক্য তো ওই একটাতেই ঘুরপাক খায়। তাই আপাতত 4টে খাওয়ার ধান্দায় আছি। আমার স্ত্রী তো ভাবলো আমার মতো খাদকের জন্য 5টা নিয়ে আসবে কিনা, কিন্তু সে 5 শুনে একটু ঘাবড়ে গেল বোধহয়। সেটা খুব ভালোভাবেই বুঝেছি। সে ভেবেছে আমি কি আসলে 5টা খেতে পারবো নাকি ফাজলামো করছি, কিন্তু বেচারি বুঝলো না আমি 5 দিয়ে ব্রাউন স্টাউট মদের কথা বলেছি। ভাতের সাথে আচারের যেমন দহরম মহরম সম্পর্ক, ওয়েলস র্যাবিটের সাথে ব্রাউন স্টাউটের একই সম্পর্ক। 1 বোতল না হলে ওসব ওয়েলস র্যাবিট আমার মুখে রোচে না, সে যত মজাদারই হোক। যাই হোক, রাতের খাবার খেয়ে নাইট ক্যাপটা মাথায় পরে নিলাম। আগামীকাল পাক্কা দুপুর পর্যন্ত ঘুমোবো সেই আশায়। বালিশটা মাথার নিচে গুঁজে নিয়ে দুনিয়ার সব চিন্তা এক করে সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু হতভাগাদের কপালে সুখ টেকে কতক্ষণ? একে তো রাস্তার পাশের বেলের শব্দ, আর তার ওপর দরজায় বারবার ধাক্কার শব্দে পড়ি মরি করে উঠে বিছানায় বসলাম। চোখ ঘষতে ঘষতে আশেপাশের অবস্থাটা ঠাওর করার আগেই বউ এসে একটা কাগজ মুখের ওপর ছুঁড়ে মেরে দিয়ে চলে গেল। কাগজটা একটা চিঠি, আমার পুরনো বন্ধু ডাক্তার পনোনার লিখেছে। চিঠিতে লেখা, প্রিয় বন্ধু আমার, চিঠি হাতে পাওয়া মাত্র আমার এখানে চলে আসবে চটজলদি। আমাদের তোমার সাহায্য খুবই দরকার। অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে মমি পরীক্ষার জন্য সেন্ট্রাল মিউজিয়ামের অনুমতি আদায় করতে সক্ষম হয়েছি। মমি মানে যে কি তার বলার দরকার নেই, সে তুমি ভালোভাবেই জানো। মমিকে বেসুরত করে ভেতরটা দেখব, যদি চাই আর কি। আমার কয়েকজন কাছের মানুষ থাকবে সাথে, তুমি তো অবশ্যই।
মমিটা বাড়িতেই আছে। আজ রাত 11টায় মমির দফা রফা করে ছাড়বো। চলে এসো। ইতি তোমার বন্ধু পননার। মনের সুখে সব ছেড়ে ছুড়ে লাফ দিয়ে বিছানা থেকে নামলাম। বিছানা থেকে নেমে বিদ্যুৎ বেগে কঠিন মাঞ্জা মেরে উল্কার গতিতে ছুটলাম ডাক্তারের বাড়িতে। পননারের ওখানে যেতে যেতে মনে হলো আমার আসলে ঘুমই হয়নি, একেবারে শটান জেগে আছি তখনও। সেখানে পৌঁছে পননারের উৎসুক বন্ধুদের দেখতে পেলাম। তারা শুধু আমার জন্যই অপেক্ষা করছিল বোধহয়। দেখে মনে হলো আমার জন্য অপেক্ষা করতে করতে তারা বেশ বিরক্ত। মমিটা ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে রাখা। আমি ঘরে ঢোকার সাথে সাথে মমিখানার ব্যবচ্ছেদ শুরু হলো। বেশ কবছর আগে নীলনদের এলাকা থিবেস থেকে মোটামুটি দূরত্বে অবস্থিত লিভিয়ান পর্বতের পাশ ধরে এলিথিয়াসের সমাধির কাছ থেকে পননারের ভাই ক্যাপ্টেন আর্থার সেব্রেটাস একজোড়া মমি এনেছিলেন। তারই একটা হলো এটা। যদিও এই সময়ে গ্রোটস এলাকা থিবেন সমাধি এলাকার চেয়ে কম জৌলুসপূর্ণ হলেও মিশরীয়দের ব্যক্তি জীবনের প্রায় পুরোটাই দেওয়াল চিত্রে ধারণ করার কারণে থিবেনের তুলনায় গ্রোটস এলাকাটা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। যে চেম্বার থেকে মমিখানা নেওয়া হয়েছে ওই চেম্বার নাকি চিত্রকলার জন্য বেশ বিখ্যাত। পুরো চেম্বার জুড়ে দেওয়াল চিত্র, তামার খোদাই করা ভাস্কর্য, মার্বেল পাথরের মূর্তি, ফুলদানি, অনিন্দ সুন্দর মোজাইকের ক্যালিগ্রাফি। এসব দেখে বোঝাই যায় এখানকার মৃত লোকেদের অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। ক্যাপ্টেন সেব্রেটাস সাহেব মমিটা যেভাবে এনেছিলেন মিউজিয়ামে মমিটা ওভাবেই রাখা ছিল 8 বছর ধরে। শুধু দর্শনার্থীদের জন্যই উন্মুক্ত ছিল সেটা। আর এই দুর্লভ বস্তু যে কত কসরত করে আমাদের ঘরে আনা হয়েছে তা ভাবতে গেলে লোকে আমাদের বাহবা দিয়ে কুল পাবে না। টেবিলের কাছে যেতেই দেখলাম প্রায় 7 ফিট লম্বা, 3 ফিট চওড়া ও 2.5 ফিট গভীর একটা বাক্স রাখা আছে। বাক্সটা আয়তাকার, কফিনের মতো না। বাক্সটাকে দেখে মনে হলো বাক্সটা অতি মূল্যবান ম্যাপেল কাঠের তৈরি। কিন্তু কেটে দেখা গেল এ কি? এ তো দেখি পুরো মোটা কাগজের আস্তরণ। পুরো কাগজ জুড়ে মৃতদের সৎকারের বিভিন্ন ছবি ও হায়ারোগ্লিফিক লেখা ছড়িয়ে ছিটিয়ে আছে। সৌভাগ্যবশত আমাদের সাথে গ্লিডন সাহেব থাকার কারণে ওসব লেখার মর্মোদ্ধারে তেমন বেগ পেতে হলো না। লেখাগুলো বেশিরভাগই ধ্বনি সম্পর্কিত। সব মিলিয়ে যার একটাই অর্থ, অ্যালকেমিস্ট। প্রথম বাক্সটা খুলতে হালকা বেগ পেতে হলো। খুব সাবধানে খুললাম যাতে বাক্সের গায়ে কোনো আঘাত না লাগে। বেশ কষ্ট করে খোলার পর ভেতরে দেখি নতুন যন্ত্রণা হিসেবে আর একখানা বাক্স হাজির। ভেতরের বাক্সটা বাইরেরটা থেকে অনেক ছোট, দেখতে কফিনের মতো। বাইরের বাক্স ও ভেতরের বাক্সের মাঝখানটা রেজিন দিয়ে ভর্তি। রেজিনের জন্য ভেতরের বাক্সের রং কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। দ্বিতীয়টা খোলার পর দেখলাম ভেতরে আর একটা ছোট কফিনের মতো বাক্স, দেখতে আগেরটার মতোই, তবে মাঝে রেজিনের কোনো স্তর নেই। একটা আরেকটার সাথে লাগানো। আগেরটার সাথে পার্থক্য হলো এটা সিডার কাঠের তৈরি। এমনকি এখনো সিডার কাঠের সুন্দর গন্ধ বের হচ্ছে। তৃতীয় কেসটা খুলে দেহটা বাইরে বের করার পর ভাবলাম ব্যান্ডেজ আর লিনেনে মোড়ানো সাধারণ কোনো মমি দেখব, কিন্তু তার বদলে পেলাম প্যাপিরাসের একটা আবরণ। পুরো প্লাস্টারের প্রলেপ ও তার ওপরে বিভিন্ন ধরনের ছবি আঁকা। ছবিগুলোতে মৃতের প্রতি পালনীয় কিছু দায়িত্ব ও কর্তব্য
ও দেবতাদের প্রতি উৎসর্গ করা বিভিন্ন উপহার সামগ্রী ফুটিয়ে তোলা হয়েছে। আরও রয়েছে একই আকৃতির বিভিন্ন মূর্তির ছবি। সম্ভবত ও পারে মৃতের সর্বাঙ্গীন মঙ্গল কামনার জন্যই এসব করা। মৃতের পা থেকে মাথা পর্যন্ত আবারও মৃতের নাম, পদবি, তার আত্মীয় স্বজনের নাম ও পদবি খোদাই করা রয়েছে। মমির গলার দিকে বিভিন্ন রঙের কাঁচের পুঁতির মালা। মালাগুলো তাদের দেবতাদের আকারে সাজানো হয়েছে। বিশেষ করে স্ক্যারাবিউসের মূর্তি। স্ক্যারাবিউস হলো গুবরে পোকা। কোমরের দিকে তার একইভাবে ছোট একটি মালা জড়ানো। প্যাপিরাসের আবরণ তোলার পর দেখলাম দেহটা একেবারে অক্ষত, কোনো উৎকট গন্ধও নেই। গায়ের মাংস হালকা লালচে, চামড়া শক্ত, মসৃণ ও চকচকে। দাঁত ও চুলগুলো ভালো অবস্থায় ছিল। আঙুলগুলো চমৎকারভাবে সোনায় মোড়ানো। চোখগুলো তুলে ফেলে সেখানে কাঁচের চোখ বসিয়ে দিয়েছে। কাঁচের চোখ হলেও চোখগুলো বেশ জীবন্ত। জীবন্ত চোখে অমন দৃঢ় চাহনি দেখে অবাক হয়ে গেলাম। গ্লিডেন সাহেব বললেন, চামড়ার লাল রংটা মূলত আলকাত্রা দিয়ে সংরক্ষণের জন্য হয়েছে, কিন্তু আবরণের কিছুটা ধারালো ছুরি দিয়ে চেঁচে নিয়ে আগুনে ফেলতেই কর্পূর ও অন্যান্য পদার্থের মিষ্টি গন্ধ বের হলো। মমিটার নাড়ি ভুঁড়ি যেখান দিয়ে বের হয় সেই জায়গাটা ভালোভাবে খুঁজে দেখলাম, কিন্তু খুঁজেই পেলাম না। উপস্থিত কেউ কল্পনাই করতে পারল না যে এমন অক্ষত মমি আদৌ পাওয়া সম্ভব। মমির ঘিলুটা সাধারণত নাক দিয়ে বের করা হয়। নাড়ি ভুঁড়িগুলো এক পাশ থেকে কেটে বের করে দেহটা ধুয়ে মুছে সাফ করে লবণ মেখে বেশ ক সপ্তাহের জন্য ফেলে রাখা হতো, আর এরপরই শুরু হতো আসল মমিকরণের কাজ। মমির দেহটা সহজে খোলার কোনো উপায় না পেয়ে পানোনার সরাসরি কাটাকুটিতেই যাবে বলে ঠিক করলো। ঘড়িতে রাত বাজে তখন 2টো। সেদিনকার মতো সবাই সিদ্ধান্ত নিল আজকের মতো এই শেষ, আবার কাল সন্ধ্যায় শুরু করা যাবে। তবে যাবার আগে কেউ কেউ ইলেকট্রিক শক দিয়ে 2-1বার পরীক্ষা করে দেখতে বলল। 3-4 হাজার বছর আগেকার একটা মমিকে কারেন্টের শক দেওয়ার মতো উদ্ভট আইডিয়া যদিও আমাদের মতো বিজ্ঞ ও অভিজ্ঞ লোকের কাছ থেকে আশা করা যায় না, তবুও কেন জানি মনে হলো কাজ তো হতেও পারে। তাই কৌতূহল ও আগ্রহের খিদে মেটানোর জন্য কোনো মতে ডাক্তারের পড়ার ঘর থেকে একটা ব্যাটারি ম্যানেজ করে মমিটাকে সেখানে নিয়ে গেলাম। অনেক সাধনার পরে মাথার জায়গা থেকে কিছুটা মাংস কেটে নিলাম। এই জায়গাটা শরীরের অন্যান্য জায়গা থেকে নরম ছিল, কিন্তু কারেন্টের শক দিয়ে যা ভাবলাম তাই হলো, কোনো নড়চড় নেই। এহেন ব্যর্থতা দেখে নিজেরাই নিজেদের বোকামির জন্য হাসাহাসি করতে করতে একে অপরকে বিদায় জানাচ্ছিলাম। এমন সময় আচমকা আমার চোখ মমিটার চোখের পাতায় আটকে গেল। যে চোখকে আমি কাঁচের ভেবেছিলাম সেই চোখ দৃঢ় চাহনির বদলে প্রায় পুরোটাই চোখের পাতায় ঢাকা। এমনকি চোখের পাতার নিচের শিরা উপশিরাও হালকা দৃশ্যমান। ভয়ে আতঙ্কে হেঁচকি উঠে গেল আমার। হেঁচকির শব্দ শুনেই সবাই বিষয়টা টের পেল। জিনিসটা দেখে ভয় পেয়েছি তা বলা যাবে না, আসলে ভয় কথাটা আমার বেলায় ঠিক খাটে না, একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। সম্ভবত ব্রাউন স্টাউট একটু বেশি গেলার ফল। বাকিরা সবাই ভয়ে পগার পার হতে বেশি সময় নিল না। পানোনারের দৌড় দেখেই আমার মায়া লাগলো। গ্লিডন মশাই তো ভোজ বাজির মতো অদৃশ্য হয়ে গেলেন, আর সিল্ক বাকিংহাম সাহেব সবার ওপর দিয়ে
টেবিলের নিচে সুরুত করে ঢুকে পড়লেন। সে কথা বলার মতো সাহস বোধহয় ওনার কোনোদিন হবে না। যাই হোক, সবাই প্রথম ধাক্কাটা কাটিয়ে আবার নতুন উদ্যমে শুরু করলাম কাটাকাটি, বিদায় নেওয়ার গুলি মারি। এবার অপারেশন শুরু হলো ডান পায়ের বড় আঙুল থেকে। বড় আঙুলটা কেটে ভেতর থেকে নরম মাংসপেশি বের করলাম, দিলাম কারেন্টের শক। কারেন্টের শক দেওয়ার সাথে সাথে মমিটা ডান হাঁটুটা জীবন্ত মানুষের মতো এমন ভাবে ভাঁজ করলো যে তা একেবারে তল পেট পর্যন্ত গিয়ে ঠেকলো। আর শেষমেশ পননারকে হাঁটু ভাঁজ করে এমন এক লাথি মারলো, পননার তীরের মতো ছিটকে জানলা ভেঙে গিয়ে পড়লো নিচের রাস্তায়। সাথে সাথে সবাই নিচে রাস্তায় দৌড়ে গিয়ে ভাবলাম আধমরাটাকে নিয়ে আসি, কিন্তু গিয়ে দেখি সে দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। এমন ভাব সে যেন কোনো এক গুপ্ত রহস্যের সমাধান করছে। আর নাছোড় বান্দার মতো আমরা পরীক্ষাটার পেছনে যে লেগেই আছি, সে উদ্যম নিয়ে আবার পননার নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়ল। এরপর সবাই ডাক্তারের কথা মতো মুখের ওপর একটা গভীর গর্ত করলো। গর্ত করার পর এবার ডাক্তার দিল কারেন্টের শক। নৈতিক, শারীরিক, গোপন আর বাস্তব যাই বলি না কেন, এবার কাজ হলো দারুণ। মমিটা চোখ খুলে বেশ কবার পিটপিট করল, বার্নেস যেমন মাইম করার সময় করে। পরের বার দিল হাঁচি। হাঁচি দিয়ে উঠে বসে ডাক্তারের মুখে একটা রাম ঘুষি মেরে দিল। এরপর গ্লিডেন ও বাকিংহামের দিকে তাকিয়ে চোস্ত মিশরীয় ভাষায় বলা শুরু করলো। আমি আপনাদের বোকার মতো কাজ দেখে খুবই বিরক্ত। অবশ্য ডাক্তার পননারের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি না। সে বেচারা এসবের কিছুই জানে না, তাকে মাফ করা যায়। কিন্তু গ্লিডেনের সিল্ক সাহেব, আপনারা মিশরে গিয়েছেন, থেকেছেন, সেখানকার আলো বাতাসে বড় হয়েছেন, আমাদের আচার ব্যবহার রপ্ত করেছেন, একেবারে নিজের মাতৃভাষার মতোই মিশরীয় ভাষা লিখতেও পড়তে পারেন। আপনাদের সবসময় নিজের কাছের বন্ধু হিসেবে ভেবেছি, তাই আমি আপনাদের কাছ থেকে কি আরো ভালো ব্যবহার আশা করতে পারি না? এভাবে আমার দিকে এমন অসভ্যের মতো তাকিয়ে থাকা দেখে আমি কি ভাববো? আমার কি ভাবা উচিত? এমন এক ঠান্ডা আবহাওয়ায় কোথাকার কাদের নিয়ে এসেছেন আমার কাপড় ধরে টানাটানি করার জন্য? এই ছোট মিচকে শয়তান ডাক্তারকে যে আমার নাক ধরে অকারণে টানাটানি করতে দিচ্ছেন, কি বা বলার আছে আপনাদের এসব নিয়ে? যত সব। বলার অপেক্ষা রাখে না, এসব শোনা মাত্রই আমাদের হয় কেউ দরজার দিকে চম্পট দেব, হয় হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করব, অথবা ভয়ে মূর্ছা যাওয়াটাও ছিল স্বাভাবিক ব্যাপার। আমি ধরেই নিয়েছিলাম এসব ছাড়া আর কিছু করার নেই। আর কেউ যদি তিনটে একসাথেই করতো তাও কিছু বলার ছিল না। কিন্তু আমি যে কিছুই করলাম না। কেন করলাম না ঠিক বুঝে উঠতে পারলাম না। হয়তো বয়সের দোষ, গায়ের রক্ত গরম। এই বয়সে সবাই সবকিছুর বিরুদ্ধে গিয়ে অসম্ভবকে সম্ভব করতে চায়। হয়তো আমার গায়েও তার বাতাস লেগেছে, অথবা হয়তো মমির এমন সাধারণ আচরণের জন্য ভয় পাইনি। আশেপাশের পরিবেশের জন্য হয়তো মমিকে অতটা পাত্তা দেয়নি। যাই হোক, এটা জলের মতো পরিষ্কার যে দলের কেউই তেমন ভয় পায়নি, আর সবাই এমন ভাব করলো যে আহামরি কোনো কিছুই হয়নি। আমি মমি থেকে কিছুটা নিরাপদ দূরত্বে চলে এলাম। আবার যে একটা ঘুষি মারবে না তার নিশ্চয়তা কি? ডাক্তার প্যান্টের পকেটে হাত দিয়ে রাগে লাল হয়ে মমির দিকে কড়া চোখে তাকিয়ে থাকলো। গ্লিডেন সাহেব গোঁফে তা দিয়ে শার্টের কলারটা ঠিক করে নিলেন। সিল্ক সাহেব মাথা নিচু করে ডান হাতের বুড়ো আঙুলটা মুখে পুড়ে বসে রইলেন। মমিটা সিল্ক সাহেবের দিকে মুখ ভেঙচি দিয়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। এরপর টিটকিরি দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছেন না কেন?
আমার কথা কি কানে যায় না? আর আঙুলটা মুখ থেকে বের করুন। এ কাদের পাল্লায় এলাম রে বাবা। কথাটা সিল্ক সাহেবের গায়ে লাগলো বোধহয়। সে ডান হাতটা মুখ থেকে বের করে মমিকে টিটকিরি মেরে উল্টে আবার বাম হাতটা মুখের ভেতর ঢুকিয়ে দিল। সিল্ক সাহেবের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে মমিটা গ্লিডেন সাহেবের দিকে তাকিয়ে আমাদের এসব কাণ্ড কারখানার মানে জানতে চাইল। গ্লিডেন সাহেব বেশ লম্বা সময় নিয়ে চোস্ত মিশরীয়তে মমির কথার উত্তর দিলেন। কিন্তু আমেরিকানদের ছাপাখানায় তো হায়ারোগ্লিফিক ছাপানো যায় না, তা না হলে তাদের কথাবার্তা রেকর্ড করে রাখতাম, মন্দ হতো না নিশ্চয়ই। তবে ঘটনার সারমর্ম হিসেবে বলা যায় মমির সাথে পরবর্তী সকল কথাবার্তা ছিল প্রাচীন মিশরীয় ভাষায়। দোভাষী হিসেবে ছিল গ্লিডেন ও সিল্ক সাহেব। মমির মাতৃভাষায় তাদের দখল ও বাকপটুতা ছিল দুর্দান্ত। শব্দকে চিত্রের মাধ্যমে তুলে ধরার ব্যাপারটা ভালোই লাগলো, কিন্তু এই পদ্ধতি আর কতক্ষণ? মমি বেচারা এই জিনিসে একেবারে নতুন। কথ্য ভাষায় তাদের কাণ্ড কারখানার মানে হায়ারোগ্লিফিকে ব্যাখ্যা করতে করতে দোভাষী দুজন ক্লান্ত হয়ে গেলেন। যেমন কথাবার্তার এক পর্যায়ে গ্লিডেন সাহেবের মমিকে পলিটিক্স জিনিসটা বোঝাতে পায়ের ঘাম মাথায় তুলতে হলো। সামান্য পলিটিক্স শব্দটা বোঝাতে তিনি দেওয়ালে নাক বোঁচা এক লোক আঁকলেন, যে একটা ডায়াসের ওপর দাঁড়ানো, কনুয়ের কাছে ছেঁড়া কোট, বাঁ পায়ে ভর দিয়ে ডান হাত সামনে রেখে শপথ নেবার মতো ভঙ্গি করে আকাশের দিকে মুখ হাঁ করে তাকিয়ে আছে। একইভাবে সিল্ক সাহেব উইক বোঝাতেও যার পর নাই গলদঘর্ম হলেন। শেষমেশ পননারের কথায় অনুরোধে ঢেঁকি গিলে নিজের উইকটাই খুলে দেখালেন মমিকে। মমিটার নাম আলকেমিস্টো। মূলত গ্লিডেন সাহেব অ্যালকেমিস্টোকে বিজ্ঞানের উন্নতির জন্য মমি কাটাকুটির পক্ষে বেশ জোরালো যুক্তি দেখালেন, আর তার পাশাপাশি কাটাকুটি করে তার ইজ্জতের সর্বনাশ করার জন্য ক্ষমাও চাইলেন। সব শেষ করে আলকেমিস্টোকে বলা হলো আসল কাহিনী যেহেতু বুঝতেই পেরেছে, অতএব টেবিলে বাকি কাজটুকু শেষ করা যাক। বলার সাথে সাথে ডাক্তার ছুরি নিয়ে তৈরি হলেন। কথা শেষ পর্যায়ে মনে হলো অ্যালকেমিস্টোর মনে কোনো সন্দেহ লেগে আছে, কিন্তু ক্ষমা চাওয়ায় কথায় মনে হয় চিড়ে ভিজেছে। তাই টেবিল থেকে নেমেই সে সবার সাথে করমর্দন করলো। করমর্দন পর্ব শেষ হবার সাথে সাথে সবাই অ্যালকেমিস্টোর আপাদ মস্তক আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করে দিল। কপালের গর্ত সেলাই করে, পায়ে ব্যান্ডেজ বেঁধে, নাকে প্লাস্টার লাগিয়ে কোনো মতে এসপার ওসপার করলাম। কাটা ছিঁড়ার পর কাউন্ট অ্যালকেমিস্টোর পদবী। মনে হলো শীতে কিছুটা কাঁপছে। ডাক্তার আলমারি থেকে কাউন্টের জন্য জেনিংসের তৈরি অসাধারণ একটা কালো কোট, আকাশি রঙের কম্বলের কাপড়ের স্ট্র্যাপওয়ালা প্যান্ট, একটা গোলাপি ডোরা কাটা সেমিজ, ঢিলা জড়িওয়ালা পোশাক, সাদা মোটা ওভারকোট, হুকওয়ালা বেতের লাঠি, কানাবিহীন একটা হ্যাট, চামড়ার বুট, খয়েরি রঙের বাচ্চাদের হাত মোজা, চোখের চশমা, একজোড়া হুইস্কার, সবশেষে ঢেউ তোলা একটা মাফলার। কাউন্ট ও ডাক্তারের সাইজের বেশ কম হবার কারণে পোশাকগুলো ঠিক করতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু সব গায়ে দেওয়ার পর কাউন্টকে মোটামুটি ভালোই লাগছিল। ডাক্তার এরপর কাউন্টের দিকে হাত বাড়িয়ে আগুনের পাশে একটা চেয়ারে বসতে বলল। বসার পর ডাক্তার ঘন্টা বাজিয়ে সিগার ও ওয়াইনের অর্ডার দিল। বসতে না বসতেই আড্ডা জমে উঠল। বেশিরভাগেরই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কাউন্টের জীবিত থাকার ব্যাপারটা। সিল্ক সাহেব কাউন্টকে দেখে বললেন, আমার অনেক আগেই ভাবা উচিত ছিল যে আপনি মারা গিয়েছেন। বেশ অবাক হয়ে গেল কাউন্ট। কেন? আমার বয়স তো বেশি হলে 700 বছর।
বাবা বেঁচে ছিলেন প্রায় 1000 বছর, আর মারা যাবার সময় তিনি মোটেই দুর্বল ছিলেন না। এরপরেই সবার মাঝে শুরু হয়ে গেল মমির বয়স নিয়ে গবেষণা। সবার একটাই কথা, মমির বয়সে নির্ঘাত বড় কোনো ভুল আছে। খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখা গেল এলিথিয়াসের সমাধিতে রাখা থেকে শুরু করে আজ অব্দি হিসেব করলে মমির বয়স হবে 5050 বছরের মতো। সিল্ক সাহেব মমির সাথে কথা চালিয়েই গেলেন। দেখুন কাউন্ট, আমি স্বীকার করি আপনি এখনো অনেক ইয়াং, কিন্তু আমার কথায় আপনার সমাধিতে থাকার কথা কিছু বলার নেই। আমি আসলে জানতে চাইছি আপনি কত সময় ধরে আলকাতরায় ডুবেছিলেন। কিসে ডুবেছিলাম? আলকাতরায়। সিল্ক সাহেব বুঝিয়ে দিলেন। ও আচ্ছা, এখন বুঝলাম। এর উত্তর আছে অবশ্য, কিন্তু আমাদের সময় আমরা মার্কারির বাইক্লোরাইড ছাড়া আর কিছু ব্যবহার করতাম না। অননার মাঝখানে বললেন, দেখুন কাউন্ট, আমরা একটা জিনিস বুঝলাম না। প্রায় 5000 বছর আগে সমাধিস্থ হবার পরেও আপনাকে এত কম বয়স্ক লাগছে কেন? আরে ভাই, আমি যদি মরে গিয়েই থাকি তাহলে আমি এখনো মৃতই থাকার কথা। আপনাদের মতে আমি বুঝেছি যে জিনিস আগে আমাদের কাছে হাতের খেলনা ছিল, মানে ক্যালভ্যানিজম, ওদূর যাওয়া আপনাদের সাধ্যে কুলোয়নি। জানি এখনো বাচ্চাই আছেন। ক্যালভিনিজমের দিল্লি আপনাদের জন্য আজও বহু দূর। আসল কাহিনী হলো, আমি আসলে প্যারালাইজড হয়ে গিয়েছিলাম, নড়াচড়া করতে পারতাম না। আমার আত্মীয় স্বজন আমার অবস্থা দেখে ধরে নিয়েছিল আমি হয় পটল তুলেছি, না হয় শীঘ্রই তুলব। তাই তারা আমাকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আর আশা করি সংরক্ষণের প্রাথমিক ধারণা আপনাদের আছে। কাউন্ট টিটকিরি দিল সবাইকে। না, নেই। না থাকাটাই যে স্বাভাবিক। আপনাদের বিদ্যার দৌড় তো একেবারে শোচনীয় পর্যায়ে। যাই হোক, আমি এখন বিস্তারিত কিছু বলতে পারবো না, তবে সংরক্ষণের কাজ নিয়ে যদি বলতে চাই তাহলে বলা যায় এতে দেহের সব রকমের জৈবিক কাজ বন্ধ করে দেয়া হতো। জৈবিক বলতে সব কিছু, মানসিক থেকে শুরু করে দৈহিক সব কিছু বন্ধ করে দেওয়া হয়। আবারও বলছি, আমাদের সংরক্ষণের মূল ব্যাপারটা ছিল প্রাণী যে অবস্থায় আছে ওই অবস্থাতেই তাকে থামিয়ে দেওয়া। কিন্তু আমার সৌভাগ্য হলো আমার শরীরে বইছে স্ক্যারাবিউসের রক্ত, তাই আমাকে সংরক্ষণ করা হয়েছিল জীবিত অবস্থায়। আমাকে যেমনটি দেখছেন এখন। স্ক্যারাবিউসের রক্ত? অনন্যার চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, স্ক্যারাবিউস হলো এক ধরনের প্রতীক যা খুবই অভিজাত পরিবারের লোকদের কাছে থাকত। স্ক্যারাবিউসের ধারক মানে এমন এক পরিবারের অংশ হওয়া যাদের প্রতীক স্ক্যারাবিউস। রূপকভাবে বললাম আর কি। কিন্তু এর সাথে এত বছর জীবিত থাকার রহস্য কি? কেন? সাধারণত মিশরে মমি করা হয় ভেতরের সব ফেলে দিয়ে। একমাত্র স্ক্যারাবিউস পরিবার এই রীতির বিরোধিতা করত। তারা যেভাবে আছে সেভাবেই মমি হতে চাইতো। তার মানে কি আমি স্ক্যারাবিউসের কেউ না? যেহেতু আমার আগাগোড়া সবই আছে, তাহলে আমিও স্ক্যারাবিউসের সদস্য। আর এসব ছাড়া বেঁচে থাকাও তো সম্ভব না, তাই না? বুঝেছি। তার মানে হাতে যা মমি এসেছে তার সবই স্ক্যারাবিউ পরিবারের সদস্য। সিল্ক সাহেব গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, কোনো সন্দেহ নেই। আমি ভেবেছিলাম স্ক্যারাবিউস মিশরীয়দের কোনো দেবতা। গ্লিডন সাহেব বেশ শান্ত স্বরে বললেন। মিশরীয়দের কি? মমি চিৎকার করে বলল, দেবতা! গ্লিডন সাহেব, আমি আপনার কথা শুনে বেশ অবাক হচ্ছি। এই ধরনীতে কোনো জাতি কখনো একজনের বেশি ঈশ্বরকে স্বীকৃতি দেয়নি। স্ক্যারাবিউস, ইবিস এরা হলো প্রতীক বা মাধ্যম, যাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে আমরা ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ঈশ্বরের কাছে তো আর এমনি এমনি পৌঁছানো যায় না। তিনি তো আর ছেলের হাতের মোয়া না যে চাইলেই পেয়ে যাবেন। কথাটি শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। অননার কিছুক্ষণ পর আবার নীরবতা ভাঙলেন। তার মানে আপনার কথা শুনে বোঝাই যায় নীল নদের তীরে স্ক্যারাবিউস পরিবারের অনেক জীবন্ত মমি আছে। আলবাত আছে, এখনো আছে।
দুর্ঘটনাবশত স্ক্যারাবিউদের সংরক্ষণ করা হয়েছিল, কিছু কিছু উদ্দেশ্যমূলকও ছিল। তাদের সবাই সমাধিতে এখনো জীবিত আছে। মানে উদ্দেশ্যমূলকভাবে কিভাবে সংরক্ষণ করা হয়েছিল একটু বুঝিয়ে বললে ভালো হয়। এই প্রথম আমি মমিকে প্রশ্ন করার কারণে মমি চশমার ফাঁক দিয়ে আমাকে বেশ কিছুক্ষণ মেপে নিয়ে খুব আনন্দ চিত্তে বলা আরম্ভ করলো। আমাদের সময় লোকে প্রায় 800 বছর বাঁচত, কেউ আবার দুর্ঘটনাবশত 600 বছরেই মারা যেত, কিন্তু এর চেয়েও বেশি বাঁচত। কিন্তু 800 বছর বেঁচে থাকা ছিল একদম সাধারণ। যখন মমিকরণের পদ্ধতি আবিষ্কার হলো তখন দার্শনিকরা ভাবলো, আরে মমি করে তো আমাদের জীবনটাকে কিস্তিতে ভাগ করা যায়, এক ঢিলে 2 পাখি অনায়াসে মারা হলো, কৌতূহল মিটলো, আবার বিজ্ঞানেরও উন্নতি হলো। অন্তত ইতিহাসের জন্য এমন কাজ করা অপরিহার্য। ধরুন এক ইতিহাসবেত্তা কোনো কিছু সমৃদ্ধ ইতিহাস লিখে 500 বছরে নিজ ইচ্ছায় মমি হলেন, আবার একটা নির্দিষ্ট সময় পরে তাকে তোলা হবে। ধরুন আবারও 500-600 বছর পরে তাকে আবার তোলা হলে তিনি নিশ্চিতভাবে দেখবেন তার সেই বইকে জগা খিচুড়ি বানিয়ে রাখা হয়েছে। বইটাকে কেন্দ্র করে উল্টোপাল্টা মন্তব্য, নিজস্ব উদ্ভট অনুমান হাবিজাবি করে এক হযবরল করে রাখা হয়েছে। বইটার নামে টিকা, ভাষ্য ও সংশোধন করে বইয়ের এমন অবস্থা হবে যে লেখক নিজেই হারিকেন নিয়ে নিজের আসল বই খুঁজতে বের হবেন। আর যখন পাওয়া যাবে তখন মনে হবে এই ছাইপাঁশ খোঁজাটাই পণ্ডশ্রম হয়েছে। এরপর লেখক নিজের জ্ঞান ও অভিজ্ঞতা যা তিনি অর্জন করেছেন তা দিয়ে আবার বইটাকে আসল রূপে নিয়ে আসবেন। আর এভাবেই আমাদের মনীষীরা বিভিন্নভাবে তাদের লিখিত বইগুলো সংশোধনের ফলে আমাদের ইতিহাসকে রূপকথা হবার হাত থেকে বাঁচান। আমি কি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি স্যার? একটু সময় দেবেন স্যার দয়া করে? পননার বেশ কাতর স্বরে বলল। হ্যাঁ, কেন নয়, অবশ্যই। স্যার, আপনি বললেন যে ইতিহাসবেত্তারা পুনরায় জীবিত হয়ে আবার তাদের ইতিহাস সংরক্ষণ করেছেন। তাহলে কাবালার কতটুকু সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে? কাবালার কথা ঠিকই ধরেছেন। তখনকার ঘটনা আর অলিখিত ইতিহাস দুটোই সমান তালে চলেছে, তাই দুটোর মধ্যে কোনোটাকেই ভুল বলা যায় না। তার মানে এটা মোটামুটি বলা যায় যে আপনাকে সমাধিস্থ করার পর থেকে প্রায় 5000 বছর পেরিয়ে গেছে। ধরে নিলাম আপনার সময়ের রীতিনীতিগুলো যদি স্পষ্ট নাও থাকে, তবুও একটা জিনিস নিয়ে বেশ আলোচনা হয়েছে বুঝতে পারছি। আশা করি আপনিও সেটা ভালোভাবে জানেন। সেটা হলো সৃষ্টি, তাও বেশি না, মাত্র 1000 বছর আগেকার কথা। স্যার, কাউন্ট বলল। কাউন্ট সৃষ্টি কি বোঝেনি। এরপরে আরো বেশ কতক্ষণ ধরে ব্যাটাকে বোঝানোর পরে ব্যাটা বুঝলো ডাক্তারের কথা। এরপরে আবার শুরু করলো। আপনি যা বলেছেন তা আমার জন্য একেবারেই নতুন। আমার সময়ে আমি এমন কাউকে পাইনি যে কল্পনায়ও ভাবতো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা শুরু আছে। তবে একজনের কথা মনে করতে পারি, একবারই শুনেছিলাম তার নাম, যাকে দিয়ে এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছিল। নাম আদম বোধহয়। তার মাধ্যমেই এটা শুরু হয়েছিল। যতদূর জানি মাটি থেকেই এদের সবার উৎপত্তি। আমি 5টা মানুষের দলের নাম বলতে পারবো যারা এই পৃথিবীর 5 জায়গায় একসাথে বেড়ে উঠছে। এই সময় সবাই হাঁপ ছেড়ে বাঁচল বোধহয়। কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সিল্ক সাহেব কাউন্টের পেছনের দিকে একবার, আবার সামনের দিকে একবার তাকিয়ে বললেন, আপনার সময় এরকম জীবনকে ভাগ ভাগ করে বেঁচে থাকার মূল উদ্দেশ্য ছিল জ্ঞানকে সংগ্রহ ও সমৃদ্ধ করা। আমরা প্রায় সময়ে মিশরীয়দের জ্ঞানে গুণে অনেক নিচে ভেবে এসেছি, কিন্তু এখন যদি আমেরিকানদের জ্ঞানকে আপনাদের জ্ঞানের সাথে তুলনা করা হয়, সেখানে আপনাদের অবস্থান তলানিতে গিয়ে ঠেকবে নিশ্চিত। এর মূলে রয়েছে মিশরীয়দের বোকামি, নিরেট বোকামি। বুঝলাম না আসলে আপনি কি বলতে চাইছেন।
কোন কোন বৈজ্ঞানিক বিষয়ে আমরা পিছিয়ে আছি একটু যদি বলতেন। কাউন্ট খুব বিনয়ের সাথে বলল। উপস্থিত সবার মধ্যে তখন মানুষের মস্তিষ্ক বিদ্যা ও প্রাণী চুম্বক তত্ত্বের ওপর সফলতা বলার হিড়িক পড়ে গেল। মানে যে যেভাবে পারে, যে যা জানে তা নিয়েই কাউন্টের সামনে ঝাঁপিয়ে পড়ল। এসব শুনে কাউন্ট বলল, মস্তিষ্ক বিদ্যা নিয়ে তাদের অগ্রগতি কম হয়নি, কিন্তু সময়ের আবর্তে তা হারিয়ে গেছে। কিন্তু মেসমারের কাজগুলো থেবানের কবরে ঢুকিয়ে দেওয়াটা ছিল চরম অন্যায়। যে থেবান উকুন সহ আরো সেরা কিছু তৈরি করেছিলেন, যদিও তাদের উদ্দেশ্য সৎ ছিল। আমি তখন কাউন্টকে জিজ্ঞেস করলাম যে তাদের লোকেরা সূর্য ও চন্দ্রগ্রহণের ব্যাপারটা কিরকম দেখতো। কাউন্ট একটু হাসি দিয়ে বলল, তারা খুব ভালোভাবেই এসব নিয়ে কাজ করত। এটা শুনে একটু ধরা খেয়ে গেলাম। এরপর আমি পাল্টা আরো প্রশ্ন করলাম জ্যোতির্বিদ্যা নিয়ে। আমার পাশে একজন, যে এতক্ষণ মুখ খোলেনি, কানে ফিসফিস করে বলল প্লুটোমির কথা বলতে। আমি ভাবলাম সে আবার কি? হোক সে ছাতার মাথা। সাথে আরো কিছু কঠিন কঠিন শব্দ বলতে লাগলাম কাউন্ট বেটাকে বাগে আনার জন্য। এরপর আমি কাঁচ বানানো নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, বিশেষ করে আতস কাঁচ ও লেন্সের ব্যাপারে। বেটাকে একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করতে থাকলাম। আমার পাশের জন কনুই দিয়ে ধাক্কা দিতেই তবেই থামলাম। পাশের জন বলল, দোহাই লাগে ভাই আপনার, এসব বাদ দিয়ে ওকে ডাইডোরাস সিকিউলাস নিয়ে কিছু জিজ্ঞেস করেন, দেখি ব্যাটার দৌড় কত। কাউন্ট উল্টে আমাকে প্রশ্ন করলো যে আমাদের কি এমন কোনো লেন্স আছে যা দিয়ে একেবারে ক্ষুদ্রাকৃতির মূর্তি বানানো সম্ভব? প্রশ্ন শুনে তবদা খেয়ে গেলাম। কিভাবে এর উত্তর দেব তা ভাবতে ভাবতেই পননার বেশ মোক্ষম উপায়ে কাউন্টকে বসে আনলেন। মশাই, আমাদের স্থাপত্যকলার দিকে একবার তাকিয়ে দেখুন না। এতক্ষণ ধরে অকারণে খোঁচানোর জন্য পননার বেশ রাগ নিয়েই বলল কাউন্টকে। নিউ ইয়র্কে আমাদের বোলিং গ্রিন ঝর্ণা দেখুন। তাও যদি না বোঝেন তাহলে ওয়াশিংটন ডিসিতে জুপিটারের মন্দির দেখুন। ডাক্তার আরেকটু গভীরে চলে গেল, বলল মন্দিরের বারান্দাতেই রয়েছে 20টার বেশি থাম, এক একটা 4 মিটার বের, একটার থেকে আরেকটা 10 মিটার দূরে। কাউন্ট মনে হলো একটু দমে গেছে এসব শুনে। ঠিক ওই সময়েই তার আজনাকের একটা স্থাপনার কথা মনে পড়ল, যা রাতারাতি বানানো হয়েছিল, কিন্তু তার ধ্বংসাবশেষ এখনো কাউন্টের কবরের ওপরে ঘুরপাক খাচ্ছে, যেটা থিবেস সমাধির পশ্চিম দিকে কার্নাক নামক এক অজপাড়া গাঁয়ে অবস্থিত। কাউন্ট বেটা পননারের সেই জুপিটার মন্দিরের বারান্দার সাথে তুলনা করতে লাগলো। বারান্দায় নাকি ছিল 144টা থাম, 37 ফিট বের, আর একটা থেকে আর একটা দূরত্ব প্রায় 25 ফিট। স্থাপনাটি নীলনদ থেকে 2 মাইল দূরে। এই পুরো 2 মাইল ছিল একটা রাজপথ। রাজপথের পাশে ছিল বিশাল আকারের স্ফিংসের মূর্তি, ওবেলিস্কের স্তম্ভ, এক একটার উচ্চতা নাকি 20, 60 ও 100 ফিট। প্রাসাদটা একমুখী, 2 মাইল লম্বা আর 7 ভাগে ভাগ করা। পুরো প্রাসাদের ভেতরে বাইরে ছিল হায়ারোগ্লিফিকের হাজারো চিত্র। সে বলল, ওই একটা দেয়াল দিয়ে তোমার মন্দিরের মতো 50-60টা বানানো যাবে কিনা নিশ্চিত না, কিন্তু 200-300 মন্দির অনায়াসে ওই দেওয়ালে ঢুকিয়ে দেয়া যাবে। এরপরেও আমাদের মতে মন্দিরের সামনে কার্নাকের প্রাসাদ তেমন কিছুই নয়। এরপর একরকম জোর করে তাকে মানতে বাধ্য করা হলো মন্দিরের মতো এমন স্থাপনা মিশরে কেউ কোশমিন কালেও দেখেনি। তা আমাদের রেল ব্যবস্থাপনা নিয়ে আপনার কি মত, আমি জিজ্ঞেস করলাম। এ আর এমন কি, দেখতেই তো বিতিকিচ্ছিরি। কোনো মতে জবরজং করে কয়েকটা লোহা বসিয়ে দিলেই হলো নাকি? আমাদের লোহার খাঁজকাটা বিশাল লম্বা সেই বেদিগুলো, যার উপরে পুরো একটা মন্দির সহ বিশাল 50 ফিট লম্বা ওবেলিস্ক বসিয়ে দেয়া যেত, তার সামনে এসব রেল রোড তো কোন ছাড়। দমে না গিয়ে এবার আমি আমাদের আবিষ্কৃত ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে বলা শুরু করলাম। কাউন্ট বলল, সে তোমরাই ভালো জানো।
আবার সাথে এও জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের ওইসব ভারী যন্ত্রপাতি দিয়ে কি কার্নাকের প্রাসাদটা তোলা যাবে? ব্যাটা মনে হলো হার মেনে নিচ্ছে। আমি দমে যাবার পাত্র নই। আবার জিজ্ঞেস করলাম, আর্টেসিয়ানের কূপ কি বোঝেন? কাউন্ট কিছুই না বলে শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। এই সময় গ্লিডেন সাহেব আমার দিকে চোখ মারলেন। বুঝলেন কাউন্ট সাহেব, সে আপনি কি করে জানবেন? সে তো কিছুদিন আগে মাত্র আবিষ্কার হলো। বিজ্ঞানীরা বড় বড় মরুভূমিতে জল দেওয়ার জন্য সেটা ব্যবহার করে থাকেন। আমি এবার ইস্পাতের কথা বললাম। কাউন্ট নাক উঁচু করে বলল, এ আর এমন কি? ইস্পাত দিয়ে ওবেলিস্কের কারুকাজ তো আর করতে পারবে না তোমরা। ওবেলিস্কের নকশা পুরো পেটা তামা দিয়ে করেছি আমরা। পুরো দলটাই থম মেরে গেল শুনে। এবার ভাবলাম ওকে দর্শন শাস্ত্রের কিছু কথা বলে আটকাই। সাথে সাথে লাইব্রেরি থেকে ডায়াল নামক একটা বই এনে 2-1 অধ্যায় পড়ে ফেললাম, যার সার কথা ছিল উন্নতির জন্য মহা আন্দোলন। যদিও সেসবের আগা মাথা কিছু বুঝিনি, সব মাথার ওপর দিয়ে গিয়েছে, কিন্তু ওকে আটকানোর এটাই যথেষ্ট। কাউন্টকে কয়েক লাইন শুরু করার আগেই বলল, ওসব পড়ে টড়ে অনেক আগেই ফেলে এসেছি মশাই। পরে আন্দোলনটা হয়েছিল, কিন্তু শেষমেশ উন্নতিটা আলোর মুখ দেখেনি। সে যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে রয়েছে। এবার শুরু হলো গণতন্ত্রের বুলি কপচানো। আমরা বললাম আমরা এমন এক সমাজ ব্যবস্থায়, এমন এক দেশে বাস করি যেখানে জনগণই সব, সেই সব কিছুর হর্তাকর্তা, কোনো রাজার কোনো চোখ রাঙানি নেই। আমাদের শেষ হবার পর এবার কাউন্টের শুরু হলো। আমার কথা শুনুন এখন। আমাদের সময়ও 13টি দেশ এক হয়ে পুরো মানব জাতির সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা আমাদের সেরা জ্ঞানী ব্যক্তিদের দিয়ে পৃথিবীর সেরা সংবিধান তৈরি করেছিলাম। তারা মোটামুটি সব ভালো মতো চালাচ্ছিল, কিন্তু তাদের হামবড়া ভাবটা ছিল খুব বেশি। পরে ওই 13টি দেশের সাথে আরো বেশ কয়েকটি দেশ যোগ হয়ে 20টার মতো দেশ হলো। এক হয়ে তাদের নেতা এমন জঘন্য ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে তুলল যা পৃথিবীর ইতিহাসে বিরল। তা ওই বদমাস শাসকের নামটা কি ছিল শুনি? মব। কি বলবো কিছু বুঝতে না পেরে তাদের দুর্দশা নিয়ে হা হুতাশ করলাম কিছুক্ষণ। কাউন্ট আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো, কিন্তু মুখে রা নেই। আর এদিকে পাশের সেই চুপচাপ থাকা লোকটি আমার বুকে কনুই দিয়ে বিশাল এক খোঁচা মেরে আবারও ফিসফিস করে বলল, তুমি এত বোকা কেন ভাই? যার হাত ধরে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা হলো আমাদের জাতীয় বীর সালমান দেকজের কথা বললে না কেন? আমরা ক্রমাগতই কেন জানি না নাস্তানাবুদ হচ্ছিলাম মমির সামনে। এমন সময় ত্রাণকর্তা হিসেবে হাজির হলেন ডাক্তার। তিনি বললেন, আপনারা সব জিনিস নিয়েই তো আমাদের সাথে লাগতে এলেন। যাই হোক, পোশাক আশাক নিয়েও কি কিছু বলার আছে? কাউন্ট এবার একেবারে চুপ হয়ে গেল। নিজের প্যান্টের দিকে একবার তাকিয়ে কোটের ফিতের প্রান্ত ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিয়ে ফিতেটা ছেড়ে দিল, আর একেবারে একান ওকান পর্যন্ত বিশাল একটা হাসি দিল। তবে আমার মনে নেই কাউন্ট এর পরে আর কিছু বলেছিল কিনা। পননারের কথার পরে গায়ে জোশ ফিরে পাচ্ছিলাম। পননার মমির খুব কাছে এসে বেশ গভীরভাবে জিজ্ঞেস করলো, সম্মানিত সুধী, মিশরীয়রা কি কখনো পননারের লজেন্স বা ব্যান্ডেন্থের বড়ি বানিয়েছে? আমরা গভীর উদ্বেগের সাথে মমির উত্তরের জন্য হাঁ করে বসে রইলাম, কিন্তু কাউন্ট চুপ। লজ্জায় বেচারা লাল হয়ে গিয়েছে, একেবারে মাথা নিচু করে বসে আছে। আমার কেন জানি মনে হলো পৃথিবীর কোনো বিজয় এত সুন্দরভাবে শেষ হয়নি। আবার কেন জানি কোনো হার দেখেও আমার আজকের মতো কষ্ট লাগেনি, জানি না কেন। কোনো এক অদ্ভুত কারণে মমি বেচারার হারটা মোটেও সহ্য হচ্ছিল না। আমার জেতার আনন্দ ম্লান হয়ে গেল মমির অধোবদনের সামনে। শেষ পর্যন্ত হ্যাটটা খুলে মাথা নিচু করে তাকে কুর্নিশ দিয়ে বাইরে বেরিয়ে যাই। বাড়ি পৌঁছে দেখি 4টে বেজে গেছে। সাথে সাথে শুয়ে ঘুমিয়ে পড়লাম।
আর এখন বাজে সকাল 10টা। সেই সকাল 7টা থেকে মানব জাতির সার্বিক মঙ্গলের জন্য মমিকরণের উপকারিতা লিখে চলেছি। এই আমি আর আগের আমি থাকবো না। বউটাও আমার মহা দজ্জাল, দিনরাত জ্বালিয়ে মারে। আমি নিশ্চিত যে কোনো কিছুই ভালোভাবে যাচ্ছে না কেন জানি। সত্যি কথা বলতে 19 শতকের এই যান্ত্রিক নিরস জীবন নিয়ে খুবই বিতৃষ্ণায় ভুগছি। আচ্ছা, 2045 সালে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে? এই চিন্তায় তো আমার ঘুম হারাম হবার জোগাড়। না, সেভ করে কফিটা গিলেই পনেনারের বাড়ি যেতে হবে আগামী 100 বছরের জন্য মমি হতে। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। এরপরে আরো একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো